হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইচএস 4 সেমিস্টার পরীক্ষাকে আর মাত্র হাতে কয়েকদিন সময়। তো এই পরীক্ষার প্রহর গুনছি আমরা এবং WBHS 4 সেমিস্টার বেঙ্গলি সাজেশন। তোমরা অনেকে বলছো যে স্যার সাজেশন দেন। অফলাইনে যারা স্টুডেন্ট আছো ও অনলাইনে স্টুডেন্ট আছো তারা মেসেজ করছো, কমেন্ট করছো এবং ফোন করছো যে স্যার আমাদের কিছু সাজেশন দেন, আমাদের এবার উদ্ধার করুন স্যার এখান থেকে। যে স্যার কোন অতগুলো প্রশ্ন পড়তে পারছি না স্যার, অনেক বড় সিলেবাস এই 6 মাসের সেমিস্টারের মধ্যে। স্যার 3 মাস আমরা সময় পাচ্ছি ঠিক মতো, কিন্তু সেই সময় স্যার কীভাবে কাজে লাগাবো? হাতে মাত্র আর কয়েকটা দিন। তাই আমি তোমাদের কথা মাথায় রেখে, তোমাদের কথা চিন্তা করে আর এডুকেশনাল ইনস্টিটিউট, একমাত্র ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 প্ল্যাটফর্ম আর এডুকেশনাল ইনস্টিটিউট। এখানে সব কিছু অথেন্টিক পাবে, এখানে সব কিছু অথেন্টিক পাবে, কোনো ফেক পাবে না। একমাত্র অথেন্টিক ইউটিউব চ্যানেল হচ্ছে আর এডুকেশনাল ইনস্টিটিউট। ঠিক আছে, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সেই সুবিধা তোমরা উপভোগ করো। তো WBHS 4 সেমিস্টার বেঙ্গলি সাজেশন টার্গেট 2026 হারুন সালভের মাসে। তোমরা থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো যে হারুন সালভের মাসে থেকে সাজেশন নিয়ে এসেছি। যে প্রতিটা সিরিজ কিন্তু আছে, প্রতিটা টপিক অনুযায়ী HS 4 সেমিস্টার এই সিরিজগুলো আছে, সেই সিরিজগুলো তোমরা অবশ্যই দেখো। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আছে একবার দেখে নিই আমরা। আর যারা নতুন আছে এই যে আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো কি কি প্রশ্ন আছে এখান থেকে। এইসব সময়ে গৈরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। এই সব সময়ে গৈরবীর বড় কষ্ট হয় আর রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৈরবীর বড় কষ্ট হয় কেন? রেল লাইন দিকে চেয়ে থাকার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যারা প্রশ্নগুলো দেখোনি দেখে নাও প্রশ্নগুলো, এর মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। কি প্রশ্ন হচ্ছে? এই সব সময়ে গৈরবীর বড় কষ্ট হয়, রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৈরবীর বড় কষ্ট হয় কেন এবং তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি? কারণ বর্ণনা করো বা নিজের ভাষায় লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো যে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছু কিছুই ও ভোলে না, কিছুই ও ভোলে না। কে বলে না? নিবারণ ভোলে না। কি কারণে নিবারণের প্রতিহিংসা, সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল? কে? নিবারণ। তাহলে প্রশ্নটা দেখো যে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না। কি কারণে নিবারণের প্রতিহিংসা, কিভাবে প্রতিহিংসা মিটেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো, এই প্রশ্নটা কিন্তু রেডি করো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। ভালো করে পড়ো এই প্রশ্নটা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে অথবা দিয়ে প্রশ্ন আছে যে বাপ ছেলেতে খুব বেঁধেছিল। কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? ভবিষ্যতে তার কি পরিণাম হয়েছিল? তাহলে বাপ ছেলেতে খুব বেঁধেছিল। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, কি প্রশ্নটা? অথবা দিয়ে প্রশ্নটা দেখো, অথবা দিয়ে প্রশ্নটা দেখো যে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, বাপ ছেলেতে খুব বেঁধেছিল। এই বাপ ছেলেতে খুব বেঁধেছিল, তাহলে বাপ ছেলেতে কি বেঁধেছিল? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? ভবিষ্যতে তার পরিণাম কি হয়েছিল? ভবিষ্যতে তার কি পরিণাম হয়েছিল? অথবা দিয়ে কিন্তু প্রশ্ন, যেটা প্রতিহিংসা বললাম না, সেই নিবারণের প্রতিহিংসার কারণ কি, কারণ বর্ণনা করো। অথবা দিয়ে কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা কিন্তু রেডি করো, প্রশ্ন পড়ো, এর মধ্যে পরীক্ষায় পেয়ে যাবে। বুঝতে পারলে? বাপ ছেলেতে খুব বেঁধেছিল, কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? ভবিষ্যতে তাদের কি পরিণাম হয়েছিল তা বর্ণনা করো। বাপ ছেলেতে খুব বেঁধেছিল, কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল? ভবিষ্যতে তার কি পরিণাম তা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো যে, তারপরে প্রশ্ন দেখো, বড় দুঃখ হলো গৈরবীর। গৈরবীর অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, তার কেন দুঃখ হলো? বা গৈরবীর চরিত্র বর্ণনা করো। গৈরবীর যদি বলে চরিত্র,
গৌরবীর যদি বলে চরিত্র, এটাই কিন্তু হবে। ওকে, গৌরবীর যদি বলে চরিত্র, চরিত্র বর্ণনা করো, কিন্তু এই প্রশ্নটা এটাই হবে। তোমরা প্রশ্ন কিন্তু রেডি করো। ওকে, এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে। বড় দুঃখ হলো গৈরবীর, গৈরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তার দুঃখ কেন হলো, বা তার দুঃখ কেন হলো তার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটা কিন্তু রেডি করো, বা গৈরবীর চরিত্র আলোচনা করো বা বর্ণনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, কি আছে? তারা স্বর্গ আর হারাম, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৈরবীর? কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৈরবী? স্বর্গ সম্পর্কে এইরূপ প্রশ্ন তার মনে জাগ্রত কেন? তার স্বর্গ, প্রশ্নটা কি আছে দেখো, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? লাইন তুলে প্রশ্ন, কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয়েছিল গৈরবীর? স্বর্গ সম্পর্কে এইরূপ প্রশ্ন মনে জাগ্রত হয়েছিল কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন কিন্তু রেডি করো, যে প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। তারপরে প্রশ্ন দেখো, এখন ওর হারার মারও ওপর রাগ হলো, গৈরবীর রাগের কারণ ব্যক্ত করো বা কারণ বর্ণনা করো। এখন ওর, এখন ওর হারার মায়ের ওপর রাগ হলো, গৈরবীর রাগের কারণ ব্যক্ত ব্যক্ত করো, গৈরবীর রাগের কারণ ব্যক্ত করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, যে অথবা দিয়ে প্রশ্ন আছে, কি অথবা দিয়ে প্রশ্ন আছে? অথবা দিয়ে প্রশ্নটা দেখো, খুব রাগ হতে লাগলো গৈরবীর, গৈরবীর রাগ হলো কেন? সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়া কারণ কি? সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি? খুব রাগ হতে লাগলো গৈরবীর, গৈরবীর রাগ হলো কেন? সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি? স্থায়ী না হওয়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, কি আছে? যে এখন বা কেমন করে থাকে ধর্ম, ধর্মের বা কি হয়? এখন জাত বা কেমন করে থাকে? দেখো প্রশ্নটা দেখো, অথবা দিয়ে আছে, একই প্রশ্ন, প্রশ্ন আলাদা, উত্তর কিন্তু একই হবে। এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয়? গৈরবীর এমন ভাবনার কারণ ব্যক্ত করো বা আলোচনা করো, বা সংক্ষিপ্ত লেখো বা সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই কি কি প্রশ্ন হতে পারে দেখতে পাচ্ছ? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, যে গৈরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ উঠতে লাগলো, গৈরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, মুক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাব বর্ণনা করো। তাহলে গৈরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। তাহলে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, গৈরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মনোভাব ব্যক্ত করো। বা অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নটা কি আছে? প্রশ্নটা, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয় হঠাৎ, তা নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে? উদ্দিষ্ট ব্যক্তি, কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তি নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো, এমন মনে হওয়ার কারণ লেখো, এমন মনে হওয়ার কারণ লেখো। তাহলে অথবা প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তি নিজেকে প্রয়োজনীয় মনে হলো, এমন মনে হওয়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো রেডি করো, যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, তা হারুন সালেবের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, মাতৃত্বের কাছে বা মায়ের কাছে, মায়ের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়,
তা হারুন সালামের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, হারুন সালামের মাসি গল্প অনুসরণে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। তাহলে অথবা দিয়ে প্রশ্নটা দেখো, অথবা দিয়ে প্রশ্নটা দেখতে পাচ্ছ কি, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও, গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অথবা কি প্রশ্ন আছে, মাতৃত্বের কাজে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালামের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নটা কিন্তু রেডি করো। মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালামের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা দিয়ে দেখো, হারুন সালামের মাসি গল্প অনুসরণে গৈরবীর মাতৃসত্তার পরিচয় দাও। তারপরে প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু রেডি করো, এই প্রশ্ন কিন্তু রেডি করো। বুঝতে পারলে, যে প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসবে না। 100% কমন। তাহলে 100% কমন। আমাদের 40-এ 40 পেতে হবে, আমাদের 40-এ 40 পেতে হবে, 100% কমন। তারপরে প্রশ্ন দেখো, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে, তারপরে প্রশ্ন দেখো, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৈরবীর চরিত্রটি বর্ণনা করো। হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৈরবীর চরিত্রটি বর্ণনা করো। কার গৈরবীর চরিত্র? এর আগে বললাম গৈরবীর চরিত্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু রেডি করো, গৈরবীর চরিত্র কিন্তু রেডি করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, নিবারণ চরিত্র, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে নিবারণ চরিত্রটি বর্ণনা করো। কোন চরিত্র? নিবারণ চরিত্রটি বর্ণনা করো। তাহলে প্রশ্ন কি, 8 নম্বরের প্রশ্নটা দেখো, হারুন সালামের মাসি গল্পে গৈরবীর চরিত্রটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, হারুন সালামের মাসি গল্পে নিবারণ চরিত্রটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্নগুলো রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো যে, কি বিপদ, কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই, কি বিপদ, কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই, কি বিপদ, কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই। কে কোন বিপদের কথা ভেবে, কে কে কোন বিপদের কথা ভেবেছে, যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি ব্যবস্থা সে করেছিল, যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি ব্যবস্থা করেছিল। প্রশ্নটা দেখো, যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু রেডি কর। কি বিপদ, কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই, কে কোন বিপদের কথা ভেবেছে, যাকে কেন্দ্র করে করে বিপদের কথা ভেবেছে তার নিজে ভেবেছে তার কি ব্যবস্থা করেছিল। প্রশ্ন কিন্তু রেডি করো, ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো দিলাম এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। তাহলে দেখো কি কি প্রশ্ন দিলাম একবার চেক করে নিই। হারুন সাহেবের মাসি থেকে কি কি প্রশ্ন দিলাম। এই সময়ে গৈরবীর বড়ই কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে, গৈরবীর বড় কষ্ট হয় কেন, গৈরবীর বড় কষ্ট হয় কেন, তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ বর্ণনা করো। তারপরে প্রশ্ন দেখো, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের পিছু কিছুই বলে না, কি কারণে নিবারণের প্রতিহিংসা, সে কিভাবে হিংসা মিটেছিল। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, যে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল, তার পরিণাম ভবিষ্যতে তার কি পরিণাম হয়েছিল তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। তারপরে প্রশ্ন দেখো, বড় দুঃখ হলো গৈরবীর, গৈরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, তা দুঃখ হলো কেন। তারপরে প্রশ্ন দেখো, তার স্বর্গ আর হারার মার স্বর্গ এক কি হতে পারে, কোন অবস্থাতে স্বর্গ বলে মনে হয়েছিল গৈরবীর, স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগ্রত কেন হলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করো, দেরি করবে না, হাতে মাত্র আর কয়েকদিন আছে পরীক্ষাকে, ঠিক আছে। তারপরে দেখো, এখন ওর হারার মার ওপর রাগ হলো, এখন ওর হারার মার ওপর রাগ হলো, গৈরবীর রাগের কারণ ব্যক্ত করো। তাহলে অথবা দিয়ে দেখো প্রশ্ন কি আছে, খুব রাগ হতে লাগলো গৈরবীর, গৈরবীর রাগ হলো কেন, সেই রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, স্থায়ী হওয়ার কারণ কি, সে রাগ বেশিক্ষণ স্থায়ী হওয়ার কারণ কি। তারপরে প্রশ্ন দেখো, এখন জাত বা
কেমন করে থাকে, ধর্মের বা কি হয়, গৈরবীর এমন ভাবনার ব্যক্ত করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, গৈরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি মনোভাব ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তিকে নিজেকে প্রয়োজনীয় বলে মনে হয়েছিল, এমন মনে হওয়ার কারণ লেখ। তারপরে প্রশ্ন দেখো, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেবের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো যে হারুন সালেবের মাসিক গল্প অবলম্বনে গৈরবীর মাতৃসত্তার পরিচয় দাও। হারুন সালেমের এর গল্প অবলম্বনে গৈরবীর মাতৃসত্তার পরিচয় দাও। অথবা প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেবের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা দেখি, হারুন সালেবের মাসি গল্প অনুসরণে গৈরবীর মাতৃসত্তার পরিচয় দাও। তারপরে প্রশ্ন লিখো, হারুন সালেবের মাসিক গল্পে নিবারণে গৈরবী চরিত্রটি আলোচনা করো। হারুন সালেবের মাসিক গল্পে গৈরবী চরিত্রটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, হারুন সালেবের মাসিক গল্পে নিবারণ চরিত্রটি বর্ণনা করো। হারুন সালেবের মাসিক গল্পে নিবারণ চরিত্রটি বর্ণনা করো। গৈরবী চরিত্র, নিবারণ চরিত্র খুব ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন দেখো, কি বিপদ, কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই, কে কোন বিপদের কথা ভেবেছে, যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি ব্যবস্থা করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই রেডি করো। যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই রেডি করো। এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। যারা এখনো রেডি করনি প্রশ্নগুলো তারা অবশ্যই রেডি করো। হাতে মাত্র আর কয়েকটা দিন, হাতে মাত্র আর কয়েকটা দিন। এখন শুধু রিভিশন হবে, প্রশ্নগুলো দেখবে আর রিভিশন হবে। কি দেখবে? প্রশ্ন দেখবে আর রিভিশন হবে। এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। বুঝতে পারলে? চিন্তা করবে না, কোনো টেনশন নয়। ওকে, শুধু পড়াশোনা করো আর রিভিশন করো। হাতে মাত্র আর কয়েকদিন সময় আছে। ঠিক আছে, তাহলে হারুন সালেবের মাসি থেকে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখো। আর যারা এখনও আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং তোমার যে বন্ধুরা আছে, তোমার যে বন্ধুরা এখনও আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে না তাদেরকে তোমরা একটু বলে দাও যে এইখানে সম্পূর্ণ ফ্রিতে রানা স্যার পড়ায়। এরপরে সম্পূর্ণ ফ্রিতে রানা স্যার পড়ায় কিসে? ইউটিউব চ্যানেলে, আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য কোনো পে করতে হবে না। শুধু তোমাকে একটা কাজ করতে হবে, কি? আর ইউটিউবে গিয়ে আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সার্চ করবে এবং সেটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান চালু করে দেবে। এইটুকু তোমার কাজ। দিয়ে তুমি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সব ভিডিও তুমি পরপর পেয়ে যাবে। সব ভিডিও, সব লেকচার তুমি পেয়ে যাবে। তাহলে তো সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সমস্ত ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ইউটিউবে কী বলে লিখবে, আর লিখবে, এডুকেশনাল লিখবে, ইনস্টিটিউট লিখবে। এইটা লিখলেই কিন্তু চলে আসবে। আমাদের লোগো আছে, আমাদের লোগোটা তোমাদের দেখাই যে কোনটা লোগো। ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ, এই যে লোগো দেখতে পাবে, এই লোগো দেখতে পেলেই তোমরা কিন্তু কি করবে? ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের আমি দেখে দিচ্ছি ইউটিউব চ্যানেলটা। এই যে এটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ, সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবে। আর এডুকেশনাল ইনস্টিটিউট বা RREI, আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বুঝতে পারলে? সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে। তোমাদের আর কোনো টেনশন নাই, চিন্তার কারণ নাই। ওকে, তো তোমাদের সকলকেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা সকলেই আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা বাড়িতে ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। ঠিক আছে, শুধু রিভিশন করো। আর হাতে মাত্র আর কয়েকটা দিন সময় আছে।